ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা বটতলার ভূত ঘটনাটি শুনতে চলেছি। নিয়মিত আমরা যারা ভূতের গল্প শুনতে ভালোবাসি অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো গাইস, আমরা দেরি না করে সরাসরি ঘটনায় চলে যাই। আমি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের সোনাতলা সকাইল গ্রামের ছেলে। আমার পরিবারে আমি বড়। গল্পটি আমার ও আমার দুই ঘনিষ্ঠ বন্ধুর সাথে ঘটে যাওয়া। সময়টা ছিল 2024 সালের নভেম্বর মাসের 20 তারিখ। দিনটা ছিল আমার জীবনের এক অভিশপ্ত রাত। গ্রামের জীবন অনেকটাই শান্ত, কিন্তু ওই দিন সন্ধ্যায় 3 বন্ধু মিলে ঠিক করলাম বাড়ি থেকে লুকিয়ে সিনেমা দেখতে যাব বন্দরে। সন্ধ্যা 7টা নাগাদ যখন বাড়ি থেকে বের হলাম তখন দিনের আলো প্রায় মরে এসেছে। আমাদের গ্রামটা ছিল প্রকৃতি আর ঐতিহ্যের মিশেলে তৈরি। গ্রামের প্রায় শেষ প্রান্তেই ছিল হিন্দু অবলম্বীদের বাসস্থান এবং তার কাছাকাছি ছিল একটা প্রাচীন শ্মশানঘাট, যেখানে স্থানীয়ভাবে মানুষ পোড়ানো হতো। গ্রাম পেরিয়ে বন্দরে যাওয়ার একমাত্র রাস্তাটি ছিল এই স্থানগুলোর পাশ দিয়েই। রাস্তার একপাশে ঘন বাঁশঝাড়, আরেকদিকে পরিত্যক্ত জমি আর কিছু কবরস্থানের মতো এলাকা। আমাদের 3 জনের মধ্যে আমি রাহাত এবং ভীতু স্বভাবের শামীম আর কিছুটা সাহসী স্বাধীন। আমরা তখন হাসি ঠাট্টার গল্পের মেজাজে ছিলাম। 3 জনের হাতে স্মার্টফোন ছিল, যার কারণে 3 জনের ফ্ল্যাশ লাইট অন ছিল। কারণ গ্রামের কাঁচা রাস্তায় সন্ধ্যা নামলেই অন্ধকার ঘনিয়ে আসে। একসময় আমরা কয়েকজন গ্রামবাসীর দেখা পেলাম যারা বন্দর থেকে ফিরছিল। তাদের অতিক্রম করে গল্পে মগ্ন হয়ে এগিয়ে চললাম। তাদের সঙ্গ আর গল্পের উত্তেজনার ভয়টা ততটা অনুভব হচ্ছিল না। কিন্তু যেতে যেতে পড়ল সেই কালীতলা। কালীতলা মানে গ্রামের সবচেয়ে পুরনো বিশাল এক বটগাছের নিচে খোলা জায়গা। সেখানেই শ্মশানঘাটের কাজ হয়, যাকে গ্রামের মানুষ হিন্দু অবলম্বীদের শ্মশানঘাট বলে। আমরা কিছুটা হতাশ হলাম, কারণ সাধারণত এই টল্লাটে সন্ধ্যার পর কেউ থাকে না, অথচ গাছটির নিচে তখনও আগুন জ্বলছে। আমরা থমকে দাঁড়ালাম। আগুনটা সামান্য হলেও এই নির্জন রাতে বটগাছের নিচে তা এক অস্বাভাবিক দৃশ্যের সৃষ্টি করেছিল। তবে স্বাধীনই প্রথম বলল, দাঁড়া, মনে হয় আজ কালী পুজো চলছে, হয়তো তাই কেউ আগুন জ্বেলেছে। এই যুক্তিতে কিছুটা স্বস্তি পেলেও জায়গাটার শীতল পরিবেশ গায়ের লোম খাড়া করে দিচ্ছিল। যাই হোক, সেই রহস্যময় স্থানটি পেরিয়ে আমরা দ্রুত বন্দরের দিকে গেলাম। সিনেমা শেষ হতে রাত বাজলো 12:30। এবার ফেরার পালা। বাজারে এসে থেকে একটাও গাড়ি নেই। রাত এত গভীর যে হেঁটে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। পথ তো সেই একই। ফেরার পথে শামীমের ফোনের চার্জ শেষ হয়ে গেল। এবার ভরসা শুধু আমাদের দুজনের ফোনের ফ্ল্যাশ লাইট। রাত আরো গাঢ়, চারপাশ গা ছমছম করা অন্ধকার আর শীতের পাতলা কুয়াশার মোড়া। আমাদের আলো কুয়াশা ভেদ করতে পারছিল না, কেবল হাতের কয়েক ফুট জায়গা আলোকিত করছিল। আগের সাহস আর হাসি ঠাট্টা উধাও। আমরা প্রায় নিঃশব্দে হাঁটতে শুরু করলাম। এবার শামীম ফিসফিস করে বলল, আমরা কি আবার সেই কালীতলা বেরোবো? আমার আর স্বাধীনের গলায় জোর ছিল না, শুধু বললাম, চুপ করে থাক আর জোরে হাঁটা কর। যখন আমরা কালীতলার কাছাকাছি এলাম তখন বাঁশঝাড়ের ভেতর থেকে একটা শুকনো পাতার ক্যাসক্যাস শব্দ হলো। আমরা চমকে উঠলাম। এবার আর কালী পূজার আগুন জ্বলছে না। বটগাছটি পুরোপুরি অন্ধকারে ঢাকা, যেন এক বিশাল কালো দত্তের মতো দাঁড়িয়ে আছে। হঠাৎ করে পাশে থাকা স্বাধীনের কণ্ঠস্বর প্রায় থেমে গেল। সে তার ফ্ল্যাশ লাইটটি গাছের দিকে তাক করল। স্বাধীন চাপা করে বলল, দেখ। অন্ধকারেও গাছের নিচে কিছু পোড়া কাঠ আর ছাই স্পষ্ট দেখা যাচ্ছিল। আর সেই পোড়া ছাইয়ের পাশে ছোট অবয়বহীন এক জোড়া পায়ের ছাপ। আমরা 3 জন একে অপরের দিকে তাকালাম। ঠিক তখনই শামীমের ফোনের স্ক্রিন, যেটা চার্জ না থাকায় বন্ধ ছিল, হঠাৎ তীব্র আলোতে জ্বলে উঠল। এই অপ্রত্যাশিত আলোয় আমাদের চোখ ধাঁধিয়ে গেল। আর সেই আলোর ঝলকানিতে শামীম আতঙ্কে জমে গিয়ে বলল, উপরে গাছের ডালে। আমরা যখন গাছের ডালে তাকালাম কিছুই দেখলাম না, শুধু ডালপালার ফাঁকে চাঁদের আবছা আলো। কিন্তু শামীমের মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। ঠিক তখনই শামীমের ফোনের স্ক্রিন, যেটা চার্জ না থাকায় বন্ধ ছিল, হঠাৎ তীব্র আলোতে জ্বলে উঠল। এই অপ্রত্যাশিত আলোয় আমাদের চোখ ধাঁধিয়ে গেল।
আমরা চোখ কসলাতে না কসলাতেই শামীম আতঙ্কে জমে চিৎকার করে উঠল, উপরে গাছের ডালে! শামীমের কথায় আমাদের দুজনের ফ্ল্যাশলাইট স্বয়ংক্রিয়ভাবে বটগাছের ডালগুলোর দিকে ঘুরে গেল। সেখানে প্রথমবার কিছুই চোখে পড়ল না, কেবল অন্ধকার আর কুয়াশা। কিন্তু শামীমের মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল, তার চোখ কপালে উঠে গিয়েছিল মনে হলো। ঠিক সেই মুহূর্তে কুয়াশার মধ্যে দূর থেকে ভেসে এলো একটি তীব্র হাহাকারের শব্দ। সেটির কোনো স্পষ্ট ভাষা ছিল না, কেবল এক গভীর ভেজা কান্না, যা মুহূর্তেই অন্ধকারকে আরো ভয়াবহ করে তুলল। মনে হলো সেই কান্নার শব্দ আমাদেরই পিছু নিচ্ছে। শামীম ভয়ে মাটিতে বসে পড়ল, চোখ বন্ধ করে বিড়বিড় করে কিছু বলতে শুরু করলো। আমি অনুভব করলাম গাছের দিক থেকে আসা বাতাসটা হঠাৎ করে অস্বাভাবিক শীতল হয়ে উঠেছে, যেন কোনো বরফের স্তূপ থেকে বাতাস আসছে। সে শীতল হাওয়ায় বাঁশঝাড়গুলো যেন মন্থর তালে দুলতে শুরু করলো, এবং তারপরই স্বাধীনের হাত ধরে থাকা আমার হাতটা ভয়ে শক্ত হয়ে গেল। কারণ বটগাছের ডাল থেকে ঝুলে থাকা শিকড়গুলোর মধ্যে একদম মাঝামাঝি একটা আবছা অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করলো। সেটি ছিল সাদা কাপড় মোড়া এক নারীর আকৃতি, যার মুখ দেখা যাচ্ছিল না, কারণ চুলগুলো মুখের ওপর এসে পড়ছিল। কিন্তু আমরা স্পষ্ট দেখলাম সেই নারীর গাছ থেকে মাটি পর্যন্ত উল্টোভাবে ঝুলছে, তার মাথা নিচের দিকে আর পা দুটো ডালে আটকানো। এরপর যা ঘটলো তা আমাদের তিনজনের রক্ত পানি করে দিল। সেই ঝুলন্ত অবয়বটি হঠাৎ ধীরে ধীরে তার মাথা ওপরের দিকে তুলল। চুলের ফাঁক দিয়ে তার অন্ধকার গর্তের মতো চোখ জ্বালা যেন আমাদের দিকে তাকিয়েছিল। আর সেই মুখ থেকে সেই একই হাহাকারের শব্দ নয়, এবার জন্য একটা কর্কশ ভেজা হাসি ভেসে এলো। এবার স্বাধীন আর শামীম দুজনে একসাথে চিৎকার করে উঠল। স্বাধীনের হাতে থাকা ফোনটি ছিটকে অন্ধকারে পড়ে গেল। আমাদের হাতে আর একটি মাত্র ফ্ল্যাশ লাইট। দৌড়াও দৌড়াও, আমি শুধু এটাই বলতে পারলাম। আমরা আর এক মুহূর্ত অপেক্ষা না করে উল্টো দিকে দৌড়াতে শুরু করলাম। বাচ্চার আর বটগাছ এলাকাটা তখন আমাদের কাছে নরকের প্রবেশদ্বার মনে হচ্ছিল। আমরা প্রাণপণে ছুটছিলাম, আর সেই কর্কশ হাসি যেন আমাদের ঠিক পেছনে পিছু নিচ্ছিল। দৌড়াতে দৌড়াতে হঠাৎ শামীমের পা কিসের সঙ্গে যেন আটকে গেল। সে মাটিতে হুমড়ে খেয়ে পড়ল। আমি আর স্বাধীন তাকে টেনে তোলার চেষ্টা করলাম। ঠিক তখনই আমাদের পিছন থেকে একটি দ্রুতগতির বাতাস ঝাপটে এলো, যেন কেউ আমাদের মাথার খুব কাছ দিয়ে তীব্র বেগে উড়ে গেল। শামীম ভয়ে কাঁদতে কাঁদতে বলল, ওটা ওটা আমাদের পিঠে হাত দিয়েছিল। আমরা তিনজনে আবারও কোনো দিক না তাকিয়ে ছুটলাম। আমরা নিশ্চিত ছিলাম যদি আর এক মুহূর্তে এখানে থাকি তবে সেই বটতলার ছায়া আমাদের গ্রাস করে ফেলবে। দৌড়াতে দৌড়াতে আমরা যখন শেষ বাঁশঝাড় আর কবরস্থানের কাটা তার পেরোতে ধরলাম, তখন হঠাৎ পরিবেশটা যেন স্বাভাবিক হয়ে এলো। সেই হাহাকারের শব্দ থেমে গেল, বাতাসের শীতলতা চলে গেল। আমাদের কানে শুধু আমাদের দ্রুত হৃদস্পন্দনের শব্দ। আমরা তিনজন হাঁপাতে হাঁপাতে কবরস্থানের শেষ সীমানার কাছে এসে থামলাম। একে অপরের দিকে তাকালাম। আমাদের চোখে তখনও ভয়, কিন্তু মুখে স্বস্তির ছাপ। অশুভ ছায়াটা আর আমাদের অনুসরণ করছে না। আমরা বুঝতে পারলাম বটগাছ কালীতলা পেরিয়ে বাঁশঝাড় কবরস্থানের দিকে এলেই তাদের ক্ষমতা কমে যায়। আমরা কোনোমতে নিজেদের স্বাভাবিক করে নিলাম। তারপর সন্তর্পণে নিজেদের বাড়ির দিকে পা বাড়ালাম। রাত তখন প্রায় 2টো। তিনজন বন্ধু চুপি চুপি যার যার বাড়িতে ঢুকলাম। বাবা মা যেন কিছু না বোঝেন, নিজেদের বিছানায় শুয়ে পড়লেও ভয় আর উত্তেজনায় কারোর চোখেই ঘুম ছিল না। সেই রাতে 3 বন্ধু একই স্বপ্ন দেখেছিলাম সেই বটগাছের ডাল থেকে সেই সাদা শাড়ির অবয়বটি নেমে এসে তাদের দিকে হাত বাড়াচ্ছে, আর তাদের কানে বারবার বাজছে সেই কর্কশ হাসি। অবয়বটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। ঠিক এমন সময় তারা ভয়ে চিৎকার করে ঘুম থেকে জেগে উঠল। পরের দিন সকালে 3 বন্ধুরই প্রচণ্ড জ্বর এলো। সারা শরীর কাঁপছে, আর চোখের দৃষ্টিতে আতঙ্ক। কোনো ডাক্তার তাদের জ্বর সারাতে পারল না। অবশেষে গ্রামের প্রবীণরা বুঝে গেলেন এটা সাধারণ জ্বর নয়। এক কবিরাজকে ডেকে আনা হলো। কবিরাজ এসে সমস্ত ঘটনা শুনে বললেন, তোমাদের উপর শ্মশান ঘাটের অশুভ ছায়া পড়ছে। তোমরা সেই অতৃপ্ত আত্মার সীমানা লঙ্ঘন করেছিলে। কবিরাজ সেদিন মন্ত্রপুত জল ছিটিয়ে কিছু বিশেষ ধূপ জ্বালিয়ে দিলেন এবং 3 জনের হাতে তাবিজে ভরা মাদুলি বেঁধে দিলেন। এই তাবিজে ভরা মাদুলি পরার পরপরই জ্বর কমতে শুরু করলো, ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠল। আমার 3 বন্ধু তখন বুঝলাম সেদিন আমরা শুধু একটা সিনেমা দেখতে যাইনি, গিয়েছিলাম এক অলৌকিক অভিজ্ঞতার সাক্ষী হতে। সে রাতের পর থেকে আমি আর কোনোদিন রাতে বাড়ি থেকে না জানিয়ে বের হইনি।
সেই অভিশাপ আর বটতলার রহস্য আজ আমার জীবনের এক ভয়ঙ্কর স্মৃতি হয়ে আছে।